টিক টিক টিক। ঘড়ির এমন প্রত্যেকটি টিক মানে 1 সেকেন্ড করে সময় অতিবাহিত হওয়া। কিন্তু আমার প্রশ্ন হলো, আপনি কি নিশ্চিত প্রত্যেকটি টিক ঠিক 1 সেকেন্ড পরপরই হচ্ছে? যদি আপনি নিশ্চিত হন যে প্রতি 2টি টিকের মধ্যবর্তী সময় 1 সেকেন্ড, তবে সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? আর কিভাবেই বা এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব যে একটি যন্ত্র প্রত্যেকবার ঠিক একই সময়ের ব্যবধান প্রদর্শন করবে? এই সকল প্রশ্নের উত্তর বুঝতে হলে প্রথমে বুঝতে হবে মানুষ কিভাবে সময় গণনা শুরু করেছিল এবং বর্তমানে কিভাবে সময় গণনা করা হয়। বর্তমান সময়ে অতি সূক্ষ্মভাবে সময় গণনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথমত প্রযুক্তির কল্যাণে পৃথিবীর সকল মানুষ পরস্পরের সাথে কানেক্টেড, যার ফলে সবার সময় গণনা এক এবং অভিন্ন হতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে পরিমাপের অন্য সকল মৌলিক এককসমূহ সেকেন্ডের উপর নির্ভরশীল, যার ফলে সেকেন্ডের সংজ্ঞা কিংবা 1 সেকেন্ড আসলে যতটুকু সময় তা থেকে একটু এদিক সেদিক হওয়া মানেই অন্য সব কিছুকে প্রভাবিত করা, যার ফলে সেকেন্ডের অতি সূক্ষ্ম পরিমাপ খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে এই সেকেন্ড সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন BigganPiC। মনে করুন পৃথিবীতে কোনো প্রকার ঘড়ি নেই। এখন এমন একটি পৃথিবীতে আচমকা রাতে আপনার ঘুম ভেঙে গেলে আপনি কিভাবে বুঝবেন যে তখন রাত কয়টা বাজে, কিংবা কতটুকু রাত অতিক্রম হয়েছে, কিংবা ভোর হতে আর কতটুকু সময় বাকি? কিছুটা চিন্তায় পড়ে গেলেন, তাই তো? ঠিক এই একই সমস্যায় পড়েছিলেন আমাদের পূর্বপুরুষেরা। প্রথম দিকে শুধুমাত্র ঋতুর পরিবর্তন বোঝার জন্য সময় গণনা শুরু হয়, কারণ ঋতুর পরিবর্তন হওয়া মানে আবহাওয়ার পরিবর্তন, যেমন গ্রীষ্ম, বর্ষা, শীত। আবার এই ঋতুর সাথে ফসলের বিষয় সম্পৃক্ত, যার ফলে কতটা সময় পরপর ঋতুর পরিবর্তন হয় তা গণনার প্রয়োজন ছিল। সময় গণনার সবচেয়ে প্রাচীন নিদর্শন পাওয়া যায় লাসো কেইভে থাকা পেইন্টিংয়ে। প্রায় 17,000 বছর আগের ক্রো ম্যাগনেন মানুষের আঁকা এই পেইন্টিংগুলোতে প্রাণীর ছবির পাশাপাশি সুবিন্যস্ত কিছু ডট দেখা যায়। ধারণা করা হয় এই ডটগুলোর মাধ্যমে সেই সময়ের মানুষেরা চাঁদের বিভিন্ন সময়ের অবস্থা বা ফেজ চিহ্নিত করে রাখত, যেমন পূর্ণচাঁদ, অর্ধপূর্ণচাঁদ ইত্যাদি, যার মাধ্যমে পরবর্তী ঋতু আসতে আর কতটা সময় বাকি রয়েছে তা বোঝা যেত। পরবর্তীতে সময়ের সাথে সাথে সময়কে আরও ছোট অংশে গণনার প্রয়োজনীয়তা সামনে আসে। দিনের দৈর্ঘ্যকে 12টি অংশে ভাগ করে গণনা শুরু করে প্রাচীন মিশরীয়রা, এবং সেটা তারা করেছিল সূর্যের মাধ্যমে। কোনো একটি বস্তুকে সূর্যের আলোতে রাখলে ওই বস্তু থেকে ছায়া তৈরি হয়। এখন আকাশে সূর্য যেহেতু এক স্থানে স্থির থাকে না, সেহেতু ছায়াও স্থির থাকে না। ছায়ার এই পরিবর্তনকে বিভিন্ন কৌশলে পরিমাপ করে মিশরীয়রা তৈরি করে সূর্যঘড়ি বা সানডায়াল। এর মাধ্যমে দিনের বেলা কতটুকু সময় অতিবাহিত হয়েছে তা গণনা শুরু হয়। কিন্তু এই পদ্ধতিতে রাতের সময় গণনা সম্ভব নয়, কারণ রাতের বেলায় সূর্য থাকে না। এই সমস্যার সমাধানে বিভিন্ন স্থানে বিভিন্ন পদ্ধতি উদ্ভব হয়। যেমন একটি মোমবাতি জ্বালিয়ে পাশে কিছু দাগ টেনে দিলে কতটুকু মোম পড়ল তা থেকে সময়ের আইডিয়া পাওয়া যায়। আবার একটি ছিদ্রযুক্ত পাত্রে পানি নিয়ে পাত্রের গায়ে দাগ টেনে দিলে কতটুকু পানি ছিদ্র দিয়ে পড়ল তা থেকে সময়ের আইডিয়া পাওয়া যায়। সময় গণনার এই সকল পদ্ধতি ওই সময় পর্যন্ত উপযুক্ত ছিল যে সময় পর্যন্ত শিল্পায়ন শুরু হয়নি। শিল্পায়নের পর সময়ের আরও সঠিক গণনার প্রয়োজনীয়তা সামনে আসে, কারণ তখন সময় হিসেবে কাজ শুরু হয়, যার ফলে সময়কে আরও ছোট অংশে ভাগ করে গণনার দরকার সামনে আসে। যদিও ইতিপূর্বে গাণিতিকভাবে সেকেন্ডের ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘোরার সময়কে 24 ঘন্টায় বিভক্ত করা হয়। পরবর্তীতে প্রতি ঘন্টাকে 60 ভাগে ভাগ করে 1 ভাগকে মিনিট, এবং মিনিটকে আবার 60 ভাগে ভাগ করে 1 ভাগকে সেকেন্ড নাম দেওয়া হয়। এখন এই যে সময়কে 60 ভাগে ভাগ করা হয়েছে, এই 60-এর ধারণা কিন্তু বহু পুরনো। খ্রিস্টপূর্ব প্রায় 3500 বছর পূর্বে ব্যাবিলনীয়রা সেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করত। এখন প্রশ্ন হচ্ছে, দিনের দৈর্ঘ্যকে 12 ঘন্টায় ভাগ করা হলেও আবার 1 ঘন্টাকে কেন 60 ভাগে ভাগ করা হলো? মনে করা হয় মিশরীয়রা হাতের আঙুলের হিসেবে দিনের দৈর্ঘ্যকে 12 ভাগে ভাগ করেছিল। এই 12কে চাইলে বেশ কিছু ভাগে ভাগ করা যায়, যেমন 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এবং এমন ক্ষেত্রে কোনো অবশিষ্ট থাকে না, যা হিসেবকে সহজ করত। অন্যদিকে 60-এর ক্ষেত্রেও একই বিষয়। 60কে 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে, 5 ভাগে, এমনকি 6 ভাগেও ভাগ করা যায়। ফলে ওই সময় 60 ভিত্তিক হিসেব তুলনামূলক সহজ ছিল, এবং এই জন্যই ব্যাবিলনীয়দের 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সময় গণনার ক্ষেত্রে নিয়ে আসা হয়। যাই হোক, সময়কে মিনিট, সেকেন্ডের মতো ছোট এককে ভাগ করার বিষয়টি ছিল জাস্ট ম্যাথমেটিক্যাল, এর প্র্যাকটিক্যাল কোনো ইউজ ছিল না। তবে শিল্পায়নের সময়ে এসে সময়ের এই সূক্ষ্ম অংশগুলোকে সঠিকভাবে পরিমাপের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন প্রশ্ন হচ্ছে, সেকেন্ডের মতো স্বল্প সময় ব্যবধান কিভাবে গণনা করা যেতে পারে? এই ক্ষেত্রে উত্তর হচ্ছে, এমন কোনো ঘটনা খুঁজে নিতে হবে যে ঘটনা নির্দিষ্ট সময় পরপর রিপিট হয়, এবং এই ঘটনা রিপিট হবার সাথে সাথে 1-2 করে সময় গণনা করা যেতে পারে। যেমন অতীতে সূর্যের আলো, মোমবাতি, পানির পাত্রের মাধ্যমে করা হয়েছিল। এই ঘটনাগুলো এক প্রকার বারবার রিপিট হয়। সূর্য যেমন প্রতিদিন ওঠে আবার অস্ত যায়, পানির পাত্র ফাঁকা হয়ে গেলে আবার পানি দেওয়া হয়।
কিন্তু এই ধরনের ঘটনার মাধ্যমে সময় গণনার বিষয়টি পুরনো সময়ের তুলনায় যথেষ্ট হলেও পরবর্তী শিল্পায়নের সময়ে এসে যথার্থ ছিল না। তখন সামনে আসে মেকানিক্যাল গিয়ারের মাধ্যমে সময় গণনা। এক্ষেত্রে গিয়ারকে সক্রিয় রাখার ক্ষেত্রে কখনো পানি ব্যবহার করা হয়েছে, আবার কখনো গ্র্যাভিটির সাহায্য নেওয়া হয়েছে, এবং এই গিয়ারের মাধ্যমে সময় গণনার বিষয়টি তুলনামূলক অ্যাকুরেট ছিল। তবে সময় গণনাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে যখন গ্যালিলিও পেন্ডুলামের বিষয়টি সামনে নিয়ে আসেন। গ্যালিলিও লক্ষ্য করেন পেন্ডুলামের প্রত্যেকটি দোলনের ক্ষেত্রে একই সময় লাগছে, অর্থাৎ একই ঘটনা নির্দিষ্ট সময় পরপর রিপিট হচ্ছে। এবং পরবর্তীতে ক্রিশ্চিয়ান হয়গেন্স পেন্ডুলামের এই বিষয়টিকে কাজে লাগিয়ে পেন্ডুলাম ক্লক তৈরি করেন। পেন্ডুলামের দোলনকাল T=2π√L/g। তার মানে পেন্ডুলামের দোলন পেন্ডুলামের দৈর্ঘ্যের উপর নির্ভর করে এবং গ্র্যাভিটির উপর নির্ভর করে। ক্রিশ্চিয়ান হয়গেন্স পেন্ডুলামের দৈর্ঘ্য এমন পর্যায়ে নিয়ে আসেন যে যেন প্রতি দোলনের ক্ষেত্রে 1 সেকেন্ড সময় লাগে, এবং এইভাবেই তিনি তৈরি করেন পেন্ডুলাম ক্লক। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, 1 সেকেন্ড আসলে কতটুকু সেটা ক্রিশ্চিয়ান হয়গেন্স কিভাবে জানলেন? 1 সেকেন্ড আসলে কতটুকু তা অতি সূক্ষ্মভাবে জানা না থাকলেও অতীতের দীর্ঘ অভিজ্ঞতা থেকে এটা জানা ছিল যে 1 সেকেন্ডের ব্যাপ্তি কতটুকু হতে পারে, এবং সেই অনুমান থেকেই তৈরি হয় পেন্ডুলাম ক্লক। কিন্তু এই পেন্ডুলাম ঘড়ির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা সামনে আসে। প্রথমত, পেন্ডুলামের দোলনকাল পেন্ডুলামের দৈর্ঘ্যের সাথে সাথে গ্র্যাভিটির উপরও নির্ভর করে। এখন পৃথিবীর সকল স্থানে গ্র্যাভিটি সমান নয়, ফলে পৃথিবীর সকল পেন্ডুলাম ক্লক সমান সময়ের ব্যবধানে দুলবে না। ফলাফল এক একটিতে সময় গণনা এক এক রকম হবে। দ্বিতীয়ত, পেন্ডুলাম যখন দোলে তখন এতে এয়ার ফিকশন কাজ করে, যা পেন্ডুলামের দোলনকে স্লো করে দেয়। ফলাফল সময় গণনা অ্যাকুরেট থাকে না। এরপরেও কিন্তু 17 শতক থেকে 19 শতক পর্যন্ত সময় গণনার ক্ষেত্রে পেন্ডুলাম ঘড়ি ব্যবহার হয়েছে। তখন অবশ্য সবার হাতে হাতে ঘড়ি ছিল না। বিভিন্ন শহরে বড় বড় ক্লক টাওয়ার থাকত, যা থেকে মানুষ তার বাড়িতে থাকা ঘড়িতে সময় মিলিয়ে নিত। এমন ক্ষেত্রে কিন্তু সকল ঘড়ি মোটেও সিঙ্ক্রোনাইজ ছিল না, কোনোটা একটু দ্রুত চলতো, আবার কোনোটা আস্তে। যদিও ওই সময়ের জন্য এটা কোনো সমস্যা ছিল না, ওই সময়ের মানুষের দৈনন্দিন কাজ করার জন্য এই ঘড়ি যথেষ্ট ছিল। তবে সমুদ্রে থাকা নাবিকের জন্য পেন্ডুলাম ক্লক একদমই ইউজলেস ছিল, কারণ সমুদ্রের ঢেউর জন্য পেন্ডুলামের দোলন এদিক সেদিক হয়ে যেত। ফলাফল সময় গণনা সঠিক থাকত না, এবং এই সমস্যার কারণে নাবিকরা কতটা দূরত্ব অতিক্রম করেছে এবং কোন দিকে যাচ্ছে তা সঠিকভাবে নির্ণয় করতে পারত না। নাবিকরা তাদের অক্ষাংশ সূর্যের অবস্থান অনুযায়ী নির্ণয় করতে পারত, এমনকি যে কোনো অবস্থানে সূর্যের মাধ্যমে অক্ষাংশ জানা যেত। কিন্তু গভীর সমুদ্রে যাবার পর সেই স্থানে দ্রাঘিমা বোঝার জন্য কত বেগে কোন দিকে কত সময় যাবৎ যাত্রা করেছে তা লক্ষ্য রাখতে হতো, এবং এই বিষয়গুলো হিসেব করে দ্রাঘিমা বের করা যেত। কিন্তু সঠিকভাবে সময় গণনা করতে পারে এমন যন্ত্র না থাকার ফলে নাবিকরা তাদের দ্রাঘিমা সঠিকভাবে নির্ণয় করতে পারত না, যার ফলে 1714 সালে লঙ্গিটিউড প্রাইস ঘোষণা করা হয়। জাহাজে সঠিকভাবে সময় বলতে পারবে এমন কিছু তৈরি করতে পারলে তাকে ওই সময়ের 20,000 পাউন্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তখন অনেকেই বিভিন্ন সমাধানের কথা উল্লেখ করলেও পুরস্কার জিতেন ঘড়ি নির্মাতা জন হ্যারিসন। তিনি স্প্রিং মেকানিজমের ঘড়িতে নতুন ধরনের এসকেপমেন্ট সংযুক্ত করে একটি পকেট সাইজের ঘড়ি তৈরি করেছিলেন, যা সমুদ্রে যথেষ্ট ভালোভাবে কাজ করত, এবং এই ঘড়ি যথেষ্ট অ্যাকুরেট ছিল। এই ঘড়িতে একদিনে মাত্র 1 সেকেন্ড লস হতো, ফলে এটি নাবিকদের জন্য যথেষ্ট কার্যকরী ছিল। স্প্রিং মেকানিজমের মাধ্যমে পকেট ঘড়ির ইতিহাস বহু পুরনো। সর্বপ্রথম 1510 সালে জার্মান ওয়াচ মেকার পিটার হ্যানলিন পকেট ঘড়ি বিক্রি শুরু করেন। ঘড়ির মতো একটি যন্ত্র হাতে পরিধান করাকে ওই সময় অসুন্দর এবং অরুচিপূর্ণ মনে করা হতো, যার ফলে পিটার পকেট ঘড়িতে একটি চেইন যুক্ত করে বিক্রি করা শুরু করেন, যার ফলে এই ঘড়ি মানুষের পকেটে রাখতে কিংবা পার্সে রাখতে সুবিধা হতো, এবং এই জন্যই ওই সময়ের জিন্স প্যান্টে এই ছোট পকেট দেওয়া হতো, যা এখনও দেখা যায়। যাই হোক, স্প্রিং কিংবা গিয়ার মেকানিজমের মাধ্যমে যত ঘড়ি তৈরি করা হোক না কেন তা সময়ের সাথে সাথে স্লো হয়ে যায়, অর্থাৎ কিছুদিন পরপর ঘড়িতে এক্সট্রা সময় বাড়িয়ে নিয়ে ঘড়ির সময় ঠিক করে নিতে হয়, যার ফলে জন হ্যারিসনের পরবর্তী সময়ে কিভাবে ঘড়ির সময় গণনা অ্যাকুরেট করা যায় তা নিয়ে কাজ চলে, এবং সবচেয়ে বড় সফলতা আসে আমেরিকান সায়েন্টিস্ট ওয়ারেন মেডিসনের হাত ধরে। তিনি 1927 সালে কোয়ার্ক ক্লক আবিষ্কার করেন। কোয়ার্ক হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টাল। এই ক্রিস্টালের বৈশিষ্ট্য হচ্ছে এতে ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে কাঁপতে থাকে, অর্থাৎ কম্পিত হয়, এবং এই কম্পন রেট প্রায় কনস্ট্যান্ট থাকে। এখন 1 সেকেন্ড সময়ে কোয়ার্কে কতটি কম্পন সংঘটিত হয় তা জানা গেলেই কোয়ার্কের মাধ্যমে ঘড়ি তৈরি করা সম্ভব, এবং এই ভাবনাকে কাজে লাগিয়েই পরবর্তীতে তৈরি হয় কোয়ার্ক ক্লক। বর্তমানে যত ধরনের ঘড়ি আমরা ব্যবহার করি, যেমন হাত ঘড়ি, দেয়াল ঘড়ি, মোবাইলের ঘড়ি, এই সব ধরনের ঘড়ি কোয়ার্কের কম্পনের মাধ্যমে গণনা করে। ঘড়ি সম্পৃক্ত যে কোনো ডিভাইসের মধ্যে এমন একটি ক্রিস্টাল অসিলেটর সার্কিট যুক্ত থাকে, যার ভেতরে একটি নির্দিষ্ট সাইজের কোয়ার্ক ক্রিস্টালের টিউনিং ফর্ক বসানো থাকে, যা সেকেন্ডে 10^15 বা 32,768 বার কম্পিত হয়, যার মাধ্যমে বর্তমান সময়ের ডিভাইসগুলো সময় গণনা করে থাকে।
এখন প্রশ্ন হচ্ছে কেন ৩২,৭৬৮টি কম্পন, কেন শুধুমাত্র ৩২,০০০ কম্পন নয়? উত্তর হচ্ছে সেকেন্ডের অতীত সংজ্ঞা। প্রথমে সেকেন্ডের সংজ্ঞা ছিল একদিনে যতটুকু সময় তার ৮৬,৪০০ ভাগের ১ ভাগ সময়ই হবে ১ সেকেন্ড। কিন্তু সমস্যা হচ্ছে একদিনে যতটুকু সময় তা সবসময় সেম থাকে না, কারণ পৃথিবী তার নিজ অক্ষে সবসময় সেম স্পিডে ঘুরে না। এই স্পিড বিভিন্ন কারণে ওঠানামা করে। এমনকি বর্তমানে পৃথিবীর যে ঘূর্ণন স্পিড তা অতীতের তুলনায় অনেক কম। যেমন ডিভিয়ান পিরিয়ডে পৃথিবীর ঘূর্ণন স্পিড এত ছিল যে তখন এক বছরে পৃথিবী নিজ অক্ষে ৪০০ বার ঘুরত, অর্থাৎ তখন ২২ ঘন্টায় একদিন হতো। সেই অবস্থা থেকে স্পিড কমতে কমতে বর্তমান পর্যায়ে এসেছে এবং ভবিষ্যতে আরও কমবে। তবে এই স্পিড কমার বিষয়টি খুবই স্লো প্রসেস। এখন পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণনের বিষয়টি যেহেতু কনস্ট্যান্ট নয়, ফলে পরবর্তীতে সেকেন্ডকে সূর্য বছরের মাধ্যমে সংজ্ঞায়িত করা হয়। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে যেটুকু সময় নেয় তার ৩,১৫,৫৬,৯২৫.৯৭৪৭ ভাগের ১ ভাগ সময়কে বলা হবে সেকেন্ড। কিন্তু এই ক্ষেত্রেও সমস্যা দেখা দেয়। অন্য গ্রহের গ্র্যাভিটি, অ্যাস্ট্রয়েড সহ বিভিন্ন কারণে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময়টা কনস্ট্যান্ট থাকে না। দেখা যায় কয়েক হাজার বছরের ব্যবধানে এই সময়টা কয়েক সেকেন্ড এদিক সেদিক হয়, যার ফলে এর মাধ্যমেও সেকেন্ডকে সংজ্ঞায়িত করা যায় না। এখন সূর্য বছর অনুযায়ী সেকেন্ডের ব্যাপ্তি কতটুকু হবে তা আমরা জানি, কিন্তু এই সময়টুকুকে এমন কিছুর মাধ্যমে সংজ্ঞায়িত করার প্রয়োজন যা সময়ের সাথে সাথে পরিবর্তন হবে না। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা সময়ের এমন একটি ইউনিট বেছে নিব যাকে অপরিবর্তনশীল কোনো কিছুর মাধ্যমে সংজ্ঞায়িত করা যায়। কিন্তু কোয়ার্ক ক্রিস্টালের মাধ্যমে সেই সংজ্ঞা সম্ভব নয়, কারণ কোয়ার্ক ক্রিস্টালকে একটি নির্দিষ্ট সাইজে কাটলেই কেবল এটি সেকেন্ডে 10^15 বা ৩২,৭৬৮ বার কাঁপবে। এই সাইজ থেকে কম বেশি হলেই কম্পনের সংখ্যাও এদিক সেদিক হয়ে যাবে। এছাড়াও কোয়ার্কের কম্পন তাপচাপ দ্বারা প্রভাবিত হয়। কোয়ার্ক ক্রিস্টালের মাধ্যমে তৈরি করা ঘড়ি প্রতি বছরে ১ থেকে ২৫ সেকেন্ড পর্যন্ত সময় লস হতে পারে। তার মানে কোয়ার্ক ক্রিস্টাল আমাদের দৈনন্দিন জীবনের জন্য যথেষ্ট হলেও টেকনোলজি সেই সাথে সেকেন্ডের সংজ্ঞার জন্য পারফেক্ট নয়। তখন সামনে আসে অ্যাটমিক ক্লক। পরমাণুর কম্পনের মাধ্যমে সময় গণনাকে বলা হয় অ্যাটমিক ক্লক। বর্তমান সংজ্ঞা অনুযায়ী সিজিয়াম-133 পরমাণুর ৯১,২৬,৩১,৭৭০টি স্পন্দন সম্পূর্ণ হতে যে সময় লাগে তাই হচ্ছে ১ সেকেন্ড। এখন এই বিষয়টি কি তা বোঝার জন্য সিজিয়াম পরমাণুর দিকে লক্ষ্য করতে হবে। সিজিয়াম পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রন একটি স্পেসিফিক ওয়েভলেন্থের মাইক্রোওয়েভ রেডিয়েশন শোষণ করতে পারে এবং সেই ফ্রিকোয়েন্সি হচ্ছে এটি। প্রথমে সিজিয়াম পরমাণুকে বাষ্পে পরিণত করা হয়, তারপর ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে হাই এনার্জি ইলেকট্রনকে আলাদা করে শুধুমাত্র লো এনার্জি ইলেকট্রনকে এই ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ রেডিয়েশনের মধ্য দিয়ে চালনা করা হয়। এখন লো এনার্জি ইলেকট্রন যেহেতু শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির মাইক্রোওয়েভ শোষণ করতে পারে, ফলে এই লো এনার্জি ইলেকট্রন মাইক্রোওয়েভ শোষণ করে হাই এনার্জি ইলেকট্রন প্রাপ্ত হয় এবং এই হাই এনার্জি ইলেকট্রন এই ডিটেক্টরে এসে তার শোষণ করা এনার্জি রিলিজ করে। এখন ইলেকট্রন যেই ওয়েভলেন্থের এনার্জি শোষণ করেছিল সেম ওয়েভলেন্থের রেডিয়েশন নির্গত করে, যা আবার প্রথমে দেওয়া মাইক্রোওয়েভ রেডিয়েশনের সাথে যুক্ত করা থাকে, অর্থাৎ একটি চক্রাকার সন্নিবেশ। তাহলে খেয়াল করুন, এটি হচ্ছে একটি পর্যায়বৃত্ত ঘটনা যা নির্দিষ্ট সময় পরপর ঘটছে, অর্থাৎ নির্দিষ্ট সময় পরপর এই ডিটেক্টর হাই এনার্জি ইলেকট্রন ডিটেক্ট করছে, যার ফলে এর মাধ্যমে সময় গণনা অতীতের যে কোনো সময়ের চেয়ে অ্যাকুরেট হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করুন, এই মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি যদি একটু এদিক সেদিক হয় তবেই কিন্তু এই লো এনার্জি ইলেকট্রন হাই এনার্জি ইলেকট্রনে রূপান্তর হবে না, ফলাফল ডিটেক্টর ইলেকট্রন ডিটেক্ট করতে পারবে না। অর্থাৎ কোনো কারণে অ্যাটমিক ক্লক যদি সঠিক ছন্দে না থাকে তখন সেটি টাইম কাউন্ট করবে না। এমন ক্ষেত্রে জাস্ট সামান্য এক্সটার্নাল পাওয়ার দিলেই ঘড়ি ছন্দে চলে আসবে এবং এই জন্য অ্যাটমিক ক্লক অতি সূক্ষ্ম সময় গণনা যন্ত্র। এটি এতটাই অ্যাকুরেট যে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি বছরে মাত্র ১ সেকেন্ড লস করে। বর্তমানে অবশ্য উত্তপ্ত পরমাণুর পরিবর্তে অতি ঠান্ডা পরমাণু ব্যবহার করা হয় যাতে অ্যাকুরেসি আরও বেশি পাওয়া যায়। এমনকি সম্প্রতি আরও অ্যাকুরেটলি সময় গণনা করার জন্য মাইক্রোওয়েভের পরিবর্তে ভিজিবল লাইট বা লেজার ব্যবহারের চিন্তা করা হচ্ছে, যা বর্তমানের অ্যাটমিক ক্লকের চেয়েও আরও বেশি অ্যাকুরেট হবে। এখন প্রশ্ন হচ্ছে, এতটা অ্যাকুরেট ঘড়ির কী প্রয়োজন? আসলে আমাদের প্রতিদিনকার জীবনে এতটা অ্যাকুরেট ঘড়ির প্রয়োজন না হলেও প্রতিদিনকার জীবনে ব্যবহার করা টেকনোলজি এতটা অ্যাকুরেট ক্লক ছাড়া অসম্ভব। বর্তমানে কোটি কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, প্রতি সেকেন্ডে কোটি কোটি ফোন কল করা হচ্ছে। এই সকল টেকনোলজি অ্যাটমিক ক্লকের মতো অ্যাকুরেট টাইম ছাড়া অসম্ভব। আপনি এক স্থান থেকে অন্য স্থানে যে ডেটা পাঠাচ্ছেন বা ফোন কল করছেন, এর জন্য দুই স্থানের টাইম অ্যাকুরেটলি সিঙ্ক্রোনাইজ হতে হবে। তা না হলে দ্রুতগতির ইন্টারনেট কিংবা স্মুথ ফোন কল সম্ভব হবে না, কারণ এই সকল সিগন্যাল আলোর গতিতে ট্রাভেল করে এবং এই গতিতে সময়ের অতি সূক্ষ্ম এদিক সেদিক বড় ধরনের সমস্যা তৈরি করবে। আসলে মূল কথা হচ্ছে, বর্তমানের আধুনিক প্রযুক্তি অ্যাকুরেটলি টাইম সিঙ্ক্রোনাইজ ছাড়া অসম্ভব। পৃথিবীর বিভিন্ন স্থানে অ্যাটমিক ক্লক বসানো রয়েছে, এমনকি স্পেসেও অ্যাটমিক ক্লক রাখা হয়েছে এবং এরা পরস্পরের সাথে সিঙ্ক্রোনাইজ রয়েছে।
অ্যাটমিক ক্লকের অতি সূক্ষ্ম সময় গণনার ফলে পৃথিবীর গতি হিসেবে যে সেকেন্ড তা এই অ্যাটমিক ক্লকের সেকেন্ডের সাথে সমন্বয় করতে পারে না, যার ফলে মাঝে মধ্যে বিভিন্ন রেফারেন্স স্টারের সাপেক্ষে পৃথিবীর গতির সাথে যেন অ্যাটমিক ক্লকের একটি সমন্বয় থাকে, এর জন্য অ্যাটমিক ক্লকে এক্সট্রা সেকেন্ড অ্যাড করা হয়, যাকে বলা হয় লিপ সেকেন্ড। যেমন সর্বশেষ 2016 সালের 31শে ডিসেম্বর অ্যাটমিক ক্লকে 1 সেকেন্ড অ্যাড করা হয়েছিল। আমরা যতটুকু দৈর্ঘ্যকে মিটার বিবেচনা করি ততটুকুই কেন মিটার হলো, কেন এর চেয়ে কম বা বেশি হলো না? কতটুকু দৈর্ঘ্যকে মিটার বিবেচনা করা হবে তার নির্ণয় করার জন্য 1791 সালে বিশাল এক কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছিল এবং 7 বছরের পরিশ্রমের মাধ্যমে নির্ধারণ হয়েছিল কতটুকু দৈর্ঘ্যকে মিটার বিবেচনা করা হবে। এই মিটার সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।